হ্যালো, এই ভিডিওতে আমি আমার ইনসেপ ব্যবহার করার অভিজ্ঞতা এবং ইনসেপের ভালো এবং খারাপ যে দিকগুলো আমি লক্ষ্য করেছি সেটা নিয়ে আলোচনা করব এবং একই সাথে ইনসেপ কীভাবে ব্যবহার করলে এর সর্বোচ্চ বেনিফিট আপনি নিতে পারেন সেটা নিয়ে আমার কিছু টিপস শেয়ার করব। তো প্রথমেই ইনসেপের কিছু পজিটিভ দিক নিয়ে আলোচনা করা যাক। তো এই অ্যাপটার ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করছি, এর অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা বেশ সহজ এবং এখানে তেমন এক্সেসিভ কোনো ডকুমেন্ট দরকার হয় না। যেমন ধরেন আমি যখন এলিভেট পেতে অ্যাকাউন্ট করতে চাই তখন ওরা আমার কাছ থেকে আমার যে আর্নিংসের একটা ইনভয়েস এই টাইপ একটা ডকুমেন্ট চায়, তো এটা আমার দিতে বেশ কিছুটা টাইম লাগে এবং এটা নিয়ে আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। ওখান থেকে একটা আর্নিং রিপোর্ট এনে দেন আমার এলিভেট পেতে অ্যাকাউন্টটা খুলতে হয়েছে। বাট ইনসেপে এরকম অফিসিয়াল কোনো ডকুমেন্ট দরকার হয় না। জাস্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা এই টাইপের কিছু খুবই নেসেসারি ডকুমেন্ট দিয়েই আপনি সহজেই ইনসেপের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তারপর হচ্ছে ইনসেপে চাইলে আপনি বিভিন্ন কারেন্সির অ্যাকাউন্ট রিসিভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। যেমন ধরুন ইউএসডি অ্যাকাউন্টের পাশাপাশি চাইলে আপনি ইউরো এবং জিবিপি অ্যাকাউন্ট নিতে পারবেন। পেমেন্ট রিসিভের পাশাপাশি এনসেপে কিন্তু চাইলে আপনি ইউএসের স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। এটা খুবই একটি ইন্টারেস্টিং দিক। এই পয়েন্টটা নিয়ে অনেকেই কথা বলে যে এটার বাংলাদেশি ব্যাংকে উইথড্রর রেটটা বেশ ভালো। অন্যান্য পেমেন্ট গেটওয়ের সাথে তুলনা করলে এনসেপের এখানে মোটামুটি একটা ভালো রেট পাওয়া যায়। তারপর এনসেপ থেকে বাংলাদেশের যেগুলো ব্যাংকে উইথড্র দিলে মোটামুটি ভালো একটা রেমিটেন্স 2.5% রেমিটেন্স পাওয়া যায়। এবং আমি যেটা লক্ষ্য করছি ওদের অ্যাপের পারফরমেন্সটা মোটামুটি ভালো। যেমন ধরেন যদি আমি পেওনার অ্যাপের কথা বলি, এটা আমার অ্যান্ড্রয়েড ডিভাইসে বেশ ল্যাগ করে এবং এটা লোড হতে টাইম নেয় এবং এর ইন্টারফেসগুলো বেশ অতটা স্মুথ না। বাট ইনসেপের ক্ষেত্রে সেটা না, ইনসেপের ইউজার ইন্টারফেস খুবই ফাস্ট। আমার অ্যান্ড্রয়েড সেম ডিভাইসেই যেটা আমি পেওনার চালাই, ওখানে মোটামুটি পেওনার থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। সো এখন আমি ইনসেপের কয়েকটা নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ পেমেন্ট রিসিভ বা অন্যান্য ট্রানজ্যাকশনের যে কিছু ইস্যু ফেস করে অনেকে। আমি ডাইরেক্ট ডিপোজিটে কোনো ইস্যু ফেস করিনি পেমেন্ট রিসিভে, বাট আমি একটা ইস্যু আসছিল আমার। এটা হচ্ছে একটা রিফান্ড নিয়ে। তো টাকাটা আমি যেখানে পাঠাইছি ওখানে টাকাটা ওখান থেকে রিফান্ড করে দেয়, বাট ওই টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে নেয়। এটা অনেক কাস্টমার সার্ভিসে অনেক দিন ট্রাই করার পরে ওইটা আমার অ্যাকাউন্টে আসে টাকাটা। তো এখানে বেশ আমাকে হ্যাসেল পোহাতে হচ্ছে। তবে অনেকে, আপনি যদি ফেসবুক গ্রুপে দেখেন, তো অনেকে এখানে ট্রানজ্যাকশন নিয়েও ইস্যু ফেস করেছে। আরেকটা ইস্যু হচ্ছে এদের মানে একটা প্রফেশনাল দিক থেকে একটু ঘাটতি বলবো, কারণ তারা তাদের যে অ্যাকাউন্টটা দেয় আমাদের ইউএসডি অ্যাকাউন্ট, ওখানে ওদের কিছু পলিসি আছে। তো ওখানে 45 দিন বা এরকম একটা নিশ্চিত দিনের পরে ওরা এর মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশন না হয় সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ওরা রিমুভ করে দেয়। সো যখন আপনি আবার ট্রানজ্যাকশন করবেন তখন আবার একটা নতুন অ্যাকাউন্ট দিতে হবে। এক্ষেত্রে যে সমস্যাটা হয়, ধরেন আপনার আপওয়ার্কে এই অ্যাকাউন্টটা আপনি অ্যাড করছেন, সো এখন এটা যদি 45 দিন আপনি কোনো ট্রানজ্যাকশন করেন না, ওটা রিমুভ করে দিল। বাট আপওয়ার্কে আমি যখন এটা ইউজ করতাম তখন এখানে একটা ফিচার ছিল যে ডিফল্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা পেমেন্টের ডেটে টাকাটা সেন্ড করে দিত ওরা। সো সেক্ষেত্রে যদি আপনার এই অ্যাকাউন্টটা রিমুভ করে দেয়, এটা তো আপনার অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হবে। তো আপনাকে এটা বুঝে একটু ইউজ করতে হবে, আপনি প্রাইমারি পেমেন্ট মেথড হিসেবে এটা রাখবেন কি না আপওয়ার্কে বা অন্য কোনো জায়গায়। আরেকটা ইস্যু আমি লক্ষ্য করেছি, এটা হচ্ছে ওদের কাস্টমার সার্ভিসটা বেশ স্লো। স্লো বলতে ওদের রেসপন্সটা দেয়, বাট ওখানে মানে রিপিটিভলি সেম ইস্যুটা নিয়ে বারবার কথা বলতে হয় ওদের, এবং ওইটা 2-3 দিন 5 দিন 1 সপ্তাহের মতো চলে যায়, তারপর ইস্যু সলভ হয় না। আমি যে একটা ইস্যু আমার সাইন আপে আমার একটা ইস্যু হয়, আমার যে ডকুমেন্টটা চেয়েছে ওই ডকুমেন্টটা দেওয়ার পর ওদের ডেটটা স্ক্যান করতে পারতেছিল না অ্যাপে। আমি এটা কাস্টমার সার্ভিসকে জানাই যে দেখেন আমার এই ডকুমেন্টে কিন্তু এখানে আছে ডেটটা, তারপরেও ওটা সিস্টেম নিচ্ছে না, এবং এইটা বলার পরও তারা ওইটা ফিক্স করতে পারে নাই। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায় এইভাবে। দেন ওইটা আমি আবার ডকুমেন্ট চেঞ্জ করে অন্য একটা ডকুমেন্ট দিই, সেক্ষেত্রে আবার এটা অটোমেটিক নিয়ে নেয়।
কিন্তু কাস্টমার সার্ভিস থেকে এটা আমার ইস্যুটা সলভ হয় নাই। সো এখানে আরেকটা হচ্ছে এদের একটা ক্রিপ্টো ডিপোজিট অপশন আছে। সো এটা একটা পজিটিভ দিক যে তাদের একটা আপনি চাইলে স্টেবল কয়েন অ্যাপে নিতে বা উইথড্র করতে পারবেন। বাট এখানে ইস্যুটা হচ্ছে যে নর্মালি আমরা যখন স্টেবল কয়েন বা ক্রিপ্টো আমরা কোনো এক্সচেঞ্জ অ্যাপ থেকে অথবা কোনো ওয়ালেট থেকে ট্রান্সফার করি তখন কিন্তু ফিটা খুবই মিনিমাম। ধরেন 0.2 সেন্ট, 0.1 সেন্ট, 0.02 সেন্ট এরকম ফিটা আসে। বাট এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে যান এখানে ওদের ফিটা কিন্তু $1 কেটে নেয়। সো এটা একটা স্টেবল কয়েনের ট্রান্সফার ক্ষেত্রে এটা কিন্তু মার্কেট এক্সচেঞ্জের সাথে যায় না। তারপর হচ্ছে এদের এখানে কিন্তু অপশন শুধুমাত্র একটা সোলানা নেটওয়ার্কে শুধুমাত্র আপনি ইউএসডিসি এবং ইউএসডিটি ট্রান্সফার করতে পারবেন। বিইপি2 বা টিআরসি এ ধরনের কোনো নেটওয়ার্ক নাই, শুধুমাত্র এরা সোলানা ডিপেন্ডেন্ট। এটা কিন্তু একটা আমার কাছে ভালো ড্রব্যাক মনে হয়েছে। আগেই আমি এটা ডিসকাস করছি ওদের একটা ট্রেডিংয়ের অপশন আছে। তো এখানে যেটা হয় আমি দেখেছি যে এখানে মানে প্রাইসের রিয়েল টাইম যে ডাটা, ওই ডাটার সাথে এখানে ডাটাটা মানে প্রাইসটা সেম না, প্রাইসটা একটু একটা গ্যাপ থাকে প্রাইসের ভিতর। এটা একটা কিন্তু খুব বাজে দিক। সো ট্রেড করার আগে একটু খেয়াল করে দেখবেন গুগলে বা কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে দেখে নেবেন যে প্রাইসটা কত আর এদের অ্যাপে কত দেখাচ্ছে। সো এখানে আমার ভালোভাবে এনসেপ ব্যবহার করার জন্য কয়েকটা টিপস আমি এখানে শেয়ার করবো। তো এখানে প্রথমে হলো টিপসটা হলো এনসেপটা আপনি প্রাইমারি মেথড হিসাবে ইউজ করবেন না। এটা ইউজ করলে আপনি ওই যে বললাম নানা রকম ঝামেলা পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার ভালো হবে এটা সেকেন্ডারি পেমেন্ট মেথড হিসাবে ইউজ করা। সেক্ষেত্রে আপনার ধরেন মেন যেটা আছে, যেমন আমি যেভাবে করি যে পেওনারের ক্লায়েন্ট থেকে পেমেন্টটা নিলাম, দেন ওইখান থেকে আমি এটাই ওয়ালেট ট্রান্সফার করে নিলাম। সো এটা আমার ক্লায়েন্টের কাছে ধর অ্যাকাউন্ট ওরা ক্লোজ করে দিল, আমার ক্লায়েন্টের কাছে বারবার চেঞ্জ করার দরকার নাই। আমার ওটা পেওনারে আমি 2014 সাল থেকে যে অ্যাকাউন্ট আছে ওটা আমি মাঝে চালাই না, তারপরও অ্যাকাউন্ট ওইভাবেই আছে, ওখানে কোনো ইস্যু হয় নাই। ওই অ্যাকাউন্ট থেকেই আমি ইউএসডি রিসিভ করতেছি। আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশনের সাইজটা একটু মানে কম রাখবেন, মানে একবারে অনেকগুলো ইউএসডি ট্রান্সফার করবেন না অ্যাপে। আপনি এটা ভাগে ভাগে বেশি অ্যামাউন্ট ট্রান্সফার করতে হলে এটা ভাগে ভাগে একটা সাকসেসফুল ট্রান্সফার হওয়ার পরে পরে আবার একটা ওটা মানে চাঙ্ক হিসাবে অল্প অল্প করে নিয়ে আসবেন। আশা করি কোনো সমস্যা হবে না তাহলে। আর সমস্যা যদি হয়েও যায় আপনার অল্প ক্ষতির উপর যাবে। আরেকটা ইস্যু হচ্ছে এটা এখানে ওদের ট্রানজ্যাকশনের বলে যে একদিনের মতো সময় লাগে, একটা 1 ওয়ার্কিং ডেজ। তো সেক্ষেত্রে যদি আপনি উইকেন্ডে যদি আপনি ট্রান্সফারটা করেন সেক্ষেত্রে আপনার ওই 2 দিন +1 3 দিনের মতো লেগে যায়। আবার ধরেন আপনি লাস্ট ডেতে করলে ওইভাবে কিন্তু লাস্ট ডে যে কোনোভাবে ট্রানজ্যাকশনটা না হলে ওটা শনি রবিবার, ধরেন আপনি শুক্রবার ট্রান্সফারটা করলেন, শুক্রবার গেল না, শনি রবিবার তো যাবে না, তার পরের দিনে সোমবার আপনি পেতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু বেশ ডিলে হয়, এটা আপনার মাথায় রাখতে হবে। এই হিসাবে করলে আমি বলবো যে এই শুক্র শনি রবি এই 3টা দিন বাদ দিয়ে আপনি যে কোনো দিনে ট্রান্সফারটা করবেন। আরেকটা হচ্ছে আপনি এটা আপনার মেইলটা চেক করবেন, এই অ্যাপের সাথে যে মেইলটা কানেক্ট করা ওই মেইলটা চেক করবেন যদি ওখান থেকে কোনো মেইল দিল কি না। যেমন ধরেন এই ইউএসডি অ্যাকাউন্ট যখন ওরা ডিসেবল করে দেয় তার আগে একটা মেইল সেন্ড করে, সেক্ষেত্রে আপনি এটা যদি দেখেন তাহলে আপনি ট্রান্সফার করে অ্যাকাউন্টটা সচল রাখতে পারেন। এটা একটু হ্যাসেল হয়ে যায়, বাট তারপর আপনার নিজের সেফটির জন্য এটা করতে পারেন। আর ওদের অ্যাপের নোটিফিকেশনে অনেক সময় আসে, ওইটা আপনি চেক করবেন। আর ওদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে অন্য লোককে যে ইস্যুগুলো ফেস করছে ওইগুলো আপনি ওইখান থেকে একটু চোখ বুলিয়ে গেলে ওইটা আপনার জন্য সুবিধা হবে। সো এই ছিল আমার ইনসেপ এক্সপেরিয়েন্স এবং কিছু টিপস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।